আমি আমার বউকে কোথাও যেতে দেব না। সাথে সাথেই তেতে উঠল পিয়াস, অগ্নিকণ্ঠে বলল, তুই বললেই হবে নাকি? আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের কিছুতেই থাকতে দেব না। ঘরে বউ রেখে হোটেলের রুমে অন্য মেয়েদের সাথে, ছি ছি ছি, ভাবতেও অবাক লাগছে আমার। তুজো নিজেও তেতে উঠল এই পর্যায়ে। কেউ কিছু না জেনেই তার উপরে কি বিশ্রী একটা অভিযোগ এনেছে। পৃথাকে ছেড়ে দীর্ঘ 8টা বছর সে দূরে ছিল, তখনই কোনো মেয়ের সান্নিধ্য গেল না, শুধুমাত্র নিজের বউ আছে কিংবা তাকে ভালোবাসে এই ভেবে। আর আজ পৃথাকে এতটা কাছে পেয়েও, নিজের করে পেয়েও অন্যত্র যাবে। তবে এই মুহূর্তে তুর্য সবচেয়ে বেশি আশ্চর্য হলো নিজের পরিবারকে দেখে। তাদের সম্মুখে পলাশ শিকদার এবং পিয়াস পিয়াল এতগুলো কথা বলল তুর্যকে, চরিত্রহীনের উপাধি পর্যন্ত দিল, অথচ কেউ একটু প্রতিবাদ করলো না। তার পরিবার কি তার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারলো না? এতটাই খারাপ তুর্য? খারাপ লাগলো ছেলেটার, তবে এই মুহূর্তে সে এই খারাপ লাগাকে সে দূরে সরিয়ে রাখলো। পৃথাকে কিছুতেই সে নিজের থেকে দূরে যেতে দিবে না। মেয়েটা যেতে চাইলেও জোর করে রাখবে। অন্তত নিজের ভালো থাকার জন্য হলো পৃথাকে চাই তুর্যে। দিশাহারা হলো ছেলেটা, মুখ খুলে কিছু বলতে চাইলো, তবে সে সুযোগ আর হলো না। তার আগেই পৃথা হাত তুলে থামিয়ে দিল তুর্যকে। সকলের সম্মুখে অন্তত ধীর কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না। কিন্তু পিয়াল ফুঁসে উঠে বলতে চাইলো কিছু। পৃথা তাকে থামিয়ে দিল সাথে সাথে, বিশ্বাসের সাথে বলল, আমার স্বামীকে আমি বিশ্বাস করি। গতকাল রাস্তায় তাকে বন্দুক হাতে দেখে তৎক্ষণাৎ আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল, তবে আমার বিশ্বাস ছিল আমার স্বামী কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত থাকতে পারে না। এবং আজ এই সংবাদের পর এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে সে সত্যি কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত নয়। সে দেশের একজন রক্ষক হিসেবে কাজ করছে এবং আমি আমার স্বামীর এই পেশা নিয়ে গর্ববোধ করি। থামলো পৃথা, আবার বলল, মানছি আমার স্বামী আমার থেকে নিজের পেশা লুকিয়েছে, এর মানে এই নয় যে সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে। আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভরসা করি। সেখানে এই অনলাইনে তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার স্বামীর কাছেই থাকবো, কোথাও যাব না। কথাগুলো বলে আর কারোর পানে তাকানোর প্রয়োজন বোধ করলো না পৃথা। গটগট করে নিজের কক্ষের দিকে হেঁটে গেল সে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল সাথে সাথে, প্রশান্তি ছেয়ে গেল বক্ষস্থলে। পৃথা তাকে বিশ্বাস করেছে, এরপর আর কি চাই তার? এখন যদি পুরো পৃথিবী তার বিরুদ্ধে চলে যায় তাতে তো কিছুই যায় আসে না। তুর্য সবার পানে তাকালো একবার। ইচ্ছে তো করছে বইয়ের কথা শুনে এক্ষুনি বাড়ির সকলের সম্মুখে একটা ঝাঁকানাকা নাচ দিতে, শুধুমাত্র মা নিশ্চত ভয়ে নাচটা সে দিল না। সময় ব্যয় না করে ছুটল পৃথার পিছু পিছু। কক্ষে ঢুকে দরজাটা কোনো মতে আটকে দিয়ে এগিয়ে গেল স্ত্রীর পানে। 2 হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইল নিজের সাথে। পৃথা ছিটকে দূরে সরে গেল তৎক্ষণাৎ। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম ছোবেন না আমাকে, আমার কাছ থেকে দূরে সরুন ব্রিটিশ পুরুষ। তুর্য ওষ্ঠে কামড়ে হাসলো, বুঝলো বউটা তার সাথে অভিমান করে রয়েছে। নিচে পৃথা তার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করে এসেছে, এবার তুর্যকে তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। তুর্য পৃথার ঝাঁঝালো বাণীকে উপেক্ষা করে শক্ত করে সে জড়িয়ে ধরল। টুপ করে বইয়ের গালে একখানা চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ। পৃথা তেতে উঠল, দাঁতের দাঁত চেপে বলল, একদম ন্যাকামি করবেন না, সরুন আমার কাছ থেকে। তুর্য বন্ধন আরো গাঢ় হলো, অপরাধী কণ্ঠে বলল, সরি বউ, আমার ভুল হয়ে গেছে। আমার আগে আমার পেশা সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল। থামলো তুর্য, আবার বলল, আসলে হয়েছে কি, আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম বউ। আর পুলিশ সদস্যদের সিক্রেট মিশন বলতে বোঝায় এর প্রতি পদে পদে বিপদ লেগে থাকে। শত্রুরা আমাদের ধ্বংসের জন্য উৎপেতে থাকে সর্বক্ষণ। কখন কার কি হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় আমি যদি তোমাকে সবটা জানাতাম, তুমি হয়তো মেনে নিতে পারতে না, আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে, ভয় পেতে, হয়তো ভয়ে ভয়ে আমার পেশার প্রতি আস্থা হারাতে। তাই আগে থেকে তোমাকে কিছু বলিনি, ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলবো, কিন্তু তার আগেই তো সব ঘটে গেল। কথাটা বলে পরপর দীর্ঘশ্বাস ফেলল তুর্য, কণ্ঠে কিছুটা স্বাভাবিক করে বলল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছো ওগুলো আমাদের মিশনের একটা অংশ ছিল। একজন দাগি আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এই নওজুবুল আমাকে মেয়েটাকে পেয়েছিলাম আমার হোটেল কক্ষে। আরস্য ছিল আমার সাথে, যদিও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য তাকে কাটছাট করে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথা, ভেঙচি কেটে বলল, হয়েছে, এত কৈফিয়ত দিতে হবে না আমাকে।
আমি আপনাকে বিশ্বাস করি। তুর্য হাসলো, একটু ঝুঁকে পৃথার কপালে একখানা চুমু খেয়ে বলল, এর জন্যই তো আমি আমার বউটাকে এতটা ভালোবাসি। পৃথা ভেঙচি কাটলো আবারও, একটু সময় নিয়ে প্রশ্ন করে বলল, একটা কথা বলুন তো, আপনি তো বিদেশে ছিলেন, এলেন কিছুদিন আগে, তাহলে আপনি এই চাকরি কখন পেলেন? তারপর আবার মিশন? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো তুর্য, কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, পড়াশোনা শেষ করে প্রায় 3 বছর আগেই সকলের অগোচরে দেশে ফিরেছিলাম। এই চাকরি তখনকার, এবং এর পরপরই মিশনের কাজে আবার দেশের বাইরে গেছিলাম। ফিরেছে কিছু সময় পূর্বে। আমার এই কিছু সময় পূর্বে ফেরাটা সকলে জানে, বা আমি জানিয়েছি, তার আগেরটা কেউ জানে না। পৃথার হৃদয়ে ঘনীভূত অভিমানে আরও গাঢ় রূপ ধারণ করলো তুর্যের কথা শ্রাবণে। অভিমানী কণ্ঠে সে বলল, 3 বছর আগে দেশে ফিরেছিলেন, কিন্তু একটাবারও খোঁজ নিলেন না আমার। আবার দাবি করছেন আমাকে নাকি ভালোবাসেন। এই আপনার ভালোবাসা? এটা সত্যিই আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়েটা যেহেতু হয়ে গেছে, তখন তুমি সারা জীবনের জন্য আমারই আসো। আমার থেকে আর কোথায় পালাবে? তাছাড়া আমার পরিবারের প্রতি আমার একটা ভরসা ছিল। যতদূর দেখেছিলাম তোমার প্রতি তারা আবেগী ছিল, তাই ভেবেছিলাম তারা তোমাকে ধরে বেঁধে হলেও আমার জন্য রেখে দেবে, কিন্তু তারা তা করেনি। তুর্যের মলিন কণ্ঠস্বর পৃথার অভিমানগুলো একটু কিছুটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, আপনি তো বিবাহিত ছিলেন, বিবাহিত হয়ে কিভাবে পুলিশে চাকরি পেলেন? প্রথমত তেমন কেউ জানে না আমি বিবাহিত, আর দ্বিতীয়ত পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখা হয় না। কিছু কিছু পোস্টের যোগ্যতার ভিত্তিতে বিবাহিতরাও গ্রহণযোগ্য। তাছাড়া আমি বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগের মাধ্যমে এই পোস্টে এসেছি। পৃথা চুপ রইল কিঞ্চিত সময় নিয়ে, অতঃপর হুট করেই বলল, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়তে চাইল না। মেয়েটা কাঁধে মাথা রেখে বলল, না, ছাড়বো না। পৃথা তুর্যকে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল, নাক মুখ কুঁচকে বলল, ছাড়বেন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তুর্য এই পর্যায়ে ছেড়ে দিল পৃথাকে। বেশ উৎসুক হয়ে শুধালো, কি সারপ্রাইজ? পৃথা উত্তর দিল না কোনো। একটু এগিয়ে টেবিল থেকে একটা ডাক্তারি রিপোর্ট তুলে নিল হাতে, তুর্যর পানে বাড়িয়ে দিয়ে বলল, পড়ে দেখুন। তুর্য কিছুটা ঘাবড়ে গেল। কি আছে এই রিপোর্টে? আর পৃথাই বা এত আয়োজন করে এই রিপোর্ট তাকে পড়তে কেন দিল? কোনো বড় অসুখ টসুখ করেছে নাকি মেয়েটার? তুর্যের হৃদয়ের ব্যাকুলতা ছেয়ে গেল। সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা। হুট করে রিপোর্টে একটা স্থানে চোখ আটকে গেল। চমকে উঠলে তাকালো পৃথার পানে। পৃথা বুঝলো এই তাকানোর মানে। ভেঙচি কেটে সে বলল, এখনই বলতে চাইছিলাম না, লুকিয়ে রাখতে চাইছিলাম সবটা, কিন্তু আমি তো আর আপনার মতো ব্রিটিশ নই, তাই আর লুকিয়ে রাখতে পারলাম না। তুর্যর কর্ণে যেন পৌঁছালো না পৃথার বলা একটা কথাও। সে ভ্যাবলার মতন বসে রইল ওভাবেই। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। বেচারা আর একবার পড়ল রিপোর্টটা, অতবার হুট করেই ছুটে এসে জড়িয়ে ধরল পৃথাকে। আবেগী কণ্ঠে বলল, আমি যা দেখছি তা কি সত্যি বউ, নাকি সবটা স্বপ্ন? পৃথা অষ্ট প্রসারিত করে হাসল। 2 হাত বাড়িয়ে নিজের সাথে আলতোভাবে জড়িয়ে ধরল তুর্যকে। মৃদু কণ্ঠে বলল, একদম সত্যি দেখছেন মিস্টার তুর্য চৌধুরী, আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন। এবার অন্তত নিজের পাগলামি ছাড়ুন মশাই। তুর্য সাথে সাথেই প্রতিবাদ করল পৃথার। উৎফুল্ল চিত্তে সে বলল, এখন আরো বেশি পাগলামি করব। আগে পাগলামি করছি একা, এখন পাগলামি করব আমার ছাওয়া পাওয়া নিয়ে। লাল নীল সবুজ বাতির আলোয় ঝলমল করছে আজ চৌধুরী পরিবার। পুরো বাড়ির কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে আত্মীয়দের আগমনের। হবেই বা না কেন? আজ যে ইরা এবং আরুষের বিয়ে, ইতিমধ্যে আরুষের বাড়ির লোকেরা বরযাত্রী সহ চলে এসেছে এই বাড়িতে। আরুষকে বসতে দেওয়া হয়েছে স্টেজে সুসজ্জিত এক রাজকীয় চেয়ারে, আর ইরার অবস্থান তার পাশেই। মেয়েটাকে আজ পার্লার থেকে ভারী মেকআপের আবরণে সাজিয়ে আনা হয়েছে, আর সাথে শরীরে তো ভারী লেহেঙ্গা আছেই। আরুষ একটু পর পর আজ চোখে দেখছে নিজের প্রেয়সীকে। মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ। বিয়ের সাথে সম্ভবত সব নারীকেই আলাদাভাবে সুন্দর লাগে। আরুষ নিজের চেয়ারে একটু চেপে বসলো। সকলের অগোচরে কথা বলতে চাইলো ইরার সাথে, কিন্তু এখানেও তার শত্রুর আগমন। কোথা থেকে হুট করে আগমন করলো পৃথার, আর পিছু পিছু তুর্যের। তুর্য পৃথার পিছু পিছু হাঁটছে, আর সেকেন্ডে সেকেন্ডে সাবধানে বাণী হাঁকছে। আস্তে হাঁটো বউ, এই সময় এত জোরে হাঁটতে হয় না। আমার টিয়া পাখির ছানা এত কষ্ট হবে। পিতার এই মুহূর্তে ইচ্ছা করছে নিজের কপাল নিজের চাপড়ে ফাটিয়ে ফেলতে। কোন দুঃখে সে এই পাগল লোককে বলতে গেছিল যে সে প্রেগনেন্ট। যখন থেকে এই লোক জেনেছে পৃথা প্রেগনেন্ট আর সে বাবা হতে চলেছে,
তখন থেকে না পৃথার পাশ থেকে একটা সেকেন্ড নড়ছে, আর না মেয়েটা একটু শান্তিতে থাকতে দিয়েছে। না খাওয়াতে শান্তি দিয়েছে, না বসাতে, না শোয়াতে, না ঘুমাতে। আর উপর আবার ইরার বিয়ে উপলক্ষে অফিস থেকে লম্বা ছুটি নিয়েছে। এখন তো আর চেঁচিয়েও লাভ নেই, এর উপর বোম মেরে কেউ একে সরাতে পারবে না বইয়ের নিকট থেকে। পৃথা মাঝে মাঝে আশ্চর্য বনে যায়, একটা লোক কিভাবে এতটা নির্লজ্জ ধাজের হতে পারে। তারপর সৃষ্টিকর্তার কৃপায় হয়েছেও না হয় তাই বলে সে নির্লজ্জ লোকটাকে পৃথার কপালেই পড়তে হলো। পৃথা হতাশার নিঃশ্বাস ফেলল। এমনিতে তো এই লোকের পাল্লাই পড়ে জীবনের শান্তি নেই, কেন এখন আবার এই লোকের উপাধি দেওয়া টিয়া পাখির ছানা যতক্ষণ তার পেটে থাকবে ততক্ষণ অত্যাচারের শেষ থাকবে না। আধার খনিজে চারিদিকে বিয়ে বাড়ির হইচই কলরব এই মুহূর্তে ফিকে হয়ে পড়ে রয়েছে অনেকটা। তবে জ্যোৎস্না রাত আজ আধার ঢাকা আকাশটাই গোল থালার ন্যায় রূপালী এক চা স্থান করে নিয়েছে। চারিদিকে সেজে উঠেছে চাঁদের মধুময় মিষ্টি আলোয়। তবু ইরার কেমন যেন ভয় ভয় করছে। পুষ্পসজ্জিত এক সুন্দর কক্ষে বসে রয়েছে মেয়েটা। বাসর রাত আজ তার। অজানা ভয়, সংকোচ, সংশয় পুরো দিনই আজ ঘিরে রেখেছে তাকে। তবে ভাবি বান্ধবীদের হাসি আড্ডায় তখন এতটা ভয় টের পায়নি। কিন্তু এখন তো সে একা। কিছুটা সংকোচ নিয়ে চোখ ঘুরিয়ে রুমের চারিদিকে তাকালো ইরা। আরুষের সাথে বিয়েটা অনেক আগে হলেও এই কক্ষে তার এই প্রথম প্রবেশ। কক্ষে খুব বেশি আসবাবপত্রে পরিপূর্ণ নয়, শুধুমাত্র একটা খাট, একটা আলমারি, একটা টেবিল চেয়ার আর সোফা রাখা। খুব বেশি ফুল দিয়ে কক্ষটা সাজানো হয়নি, শুধু সাদা মাটা সাজ। তবে বিছানাটা পরিপূর্ণ রাখা হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। মধ্য বরাবর গোলাপের পাপড়ি দিয়ে দুটো অক্ষর বসানো হয়েছে, A+E। ইরার পুরো কক্ষে নজর বোলানোই হঠাৎ কর্ণে পৌঁছালো চেঁচামেচির আওয়াজ। সম্ভবত বাহিরে আরুষের কাজিন মহল বাসরের টাকা আদায়ের জন্য ধরেছে আরুষকে। ইরা মন প্রাণ কেমন অন্যরকম অনুভূতি ছেয়ে গেল। শীতলতায় ছেয়ে গেল সর্বাঙ্গ। এমনি এক হাত ঘোমটা টানা ছিল তার মস্তিষ্কে। সেই ঘোমটাটা আরো একটু টেনে তার পরিধি বাড়িয়ে নিল। আর বেচারা আরুষ ভেবেছিল তুর্য বাড়ি থেকে বউ নিয়ে এসেছে মানে বউ পেয়ে গেছে, এরপর আর কোনো বাধা বিপত্তি ছাড়াই বউকে আপন করে নিতে পারবে। কিন্তু তার হলো কই? এই বাড়িতে এসে বিয়ের নিয়ম কানুন পালন করতে করতেই তো অর্ধরাত। তারপর আবার এই কাজিন মহলের উৎপাত। টাকা ছাড়া কিছুতেই বাসর ঘরে ঢুকতে দিবে না। একদম তালা ঝুলিয়ে দিয়েছে ঘরের দরজায়। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল আরুষের। কপাল কুঁচকে বলল, আমার বাসর, আমার বউ, তোদের টাকা দেবো কেন? কাজিন মহলের একজন সাথে সাথেই জবাবে বলল, তোমার বাসর, তোমার বউ, কিন্তু তালা তো আমাদের। টাকা দিবে না, তালার চাবিও পাবে না। আজ বাসর রাতের মতো একটা সুন্দর রাতেও সারা রাত কাটাও বউহীনা। আরুষ হতবাক হতে গিয়েও হলো না। অসহায় দৃষ্টিতে তাকালো সকলের পানে। তুর্যের থেকে তো এরা ভয়ানক অধিক। তুর্য তো তবু তাকে বউহীনা করে রেখেছিল, আর এরা তো বইয়ের সাথে সাথে অর্থ সম্পদের উপর ঝড় বয়ে দিতে চাইছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, তবু হাল ছাড়ল না বেচারা। আরো কিছুক্ষণ কাজিন সম্প্রদায়ের সাথে বাক বিতণ্ডতা ছড়িয়ে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিল। এদিকে এরা টাকা ছাড়া চাবি কিছুতেই দিবে না, অন্যদিকে রাত তো তাদের জন্য বসে থাকবে না। সে হু হু করে বেড়ে চলেছে। এরপরে দেখা যাবে বাসর রাত শেষে, অথচ বইয়ের কাছাকাছি আর পৌঁছানো হলো না আরুষের। হতাশার নিঃশ্বাস ফেলল আরুষ। অসহায় মুখ ভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দিল কাজিন সম্প্রদায়ের হাতে। সাথে সাথে হৈ হৈ করে উঠল সবাই। সাথে বিনা বাক্যে কক্ষের চাবিটা তুলে দিল আরুষের হাতে। আরুষের চোখ জোড়া চকচক করে উঠল চাবি পেয়ে। টাকার শোক ভুলে গেল মুহূর্তেই। টাকা যাই যাক, বউ তো পেয়েছে। আর দেরি করলো না বেচারা, এমনি অনেক দেরি হয়ে গেছে। দ্রুত চাবি দ্বারা তালি খুলে ঢুকে পড়লো কক্ষের ভিতরে। খট করে দরজা খোলার আওয়াজে কর্ণ পৌঁছাতে কেঁপে উঠল ইরার বক্ষস্থল। নড়ে ছুটল মেয়েটা। কেমন ডিপ ডিপ আওয়াজ হচ্ছে বুকের ভিতরে। লজ্জা লজ্জা লাগছে ভীষণ। যতই মানুষটা পূর্ব পরিচিত হোক কিংবা বিয়ের আগে হোক, আজকে অনুভূতি তো একদম ভিন্ন। আজ তাদের দুজনের একান্তে প্রথম রাত। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার প্রথম অনুভূতি আজ। ইরা হাঁসফাঁস করে উঠল, নিজেকে গুটিয়ে নিল একটু। আরুষ কক্ষে প্রবেশ করে একবার তাকালো বিছানায় বসা তার স্ত্রীর পানে। অতঃপর দরজাটা ভালোভাবে এঁটে দিয়ে আস্তে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। মেয়েটা বিশাল এক ঘোমটার আড়াল করে রেখেছে নিজেকে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে ধরলো মেয়েটার ঘোমটাটা। সাথে সাথে কেঁপে উঠল ইরা। আরুষ থামলো না তবু। ধীরে ধীরে স্ত্রীর মস্তিষ্কে চড়ানো ঘোমটা টেনে তুলল উপরে। মেয়েটার চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। তিত্তির করে কাঁপছে তার কোমল ওষ্ঠঝরা। হাসলো আরুষ। পরম আবেগ নিয়ে মেয়েটার চোখে মুখে ফু দিয়ে বলল, ভয় পাচ্ছ?
ইরা পিট পিট করে চোখ দুটো খুলল, এলোমেলো দৃষ্টি ফেলে আলতোভাবে ডানে বামে মাথা ঝাঁকালো, বুঝালো ভয় পাচ্ছি না। আরুষ আর বেশি ঘাঁটালো না মেয়েটাকে। পকেট থেকে একটা আংটি বের করে নিজের দায়িত্বে ইরার বাম হাত টেনে নিল নিজের ভাঁজে। ইরা ইতস্তত করলো, নিজের হাতটা সরিয়ে নিতে চাইল। আরুষ ছাড়লো না স্ত্রীর হাত, বরং তো সযত্নে হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল আংটিটা। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্য প্রথম উপহার। ইরা লাজে মাথা নিচু করে ফেললো। আরুষ এক হাতে লাজে রাঙা স্ত্রীকে বুকে টেনে নিল। মেয়েটা চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, ভালোবাসি। ইরা মুখ লুকালো আরুষের বুকে, লাজুক স্বরে বলল, আমিও ভালোবাসি। সময় বয়ে চলেছে নিজের গতিতে, সে অপেক্ষা করে থাকে না আর কারোর জন্য। চোখের পলকেই যেন কেটে গেল বেশ কয়েকটা বছর। সময় বদলেছে, তার সাথে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ, মানুষ এবং সম্পর্ক। শহরের বুকটা আগের তুলনায় আধুনিক হয়ে উঠেছে আরো। ইরা সন্তান সম্ভাবনা, প্রেগনেন্সির 5 মাস চলছে মেয়েটা। পিয়াসের সাথে হৃদিও বিয়ে হয়ে গেছে বেশ কিছু সময় পূর্বে। আর বাকি রইল পৃথা আর তুর্য। তাদের ঘর আলো করে ইতিমধ্যে চলে এসেছে এক পুত্র সন্তান। নাম রেখেছে তূর্ণ। দেখতে শুনতে কিছুটা মায়ের মতন হলেও চরিত্র তার হুবহু বাবার মতন। এই যেন তুর্যের আরেক সত্তা। রাত নেমেছে ধরণীতে, শহরের বুকটা ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম ছড়িয়াম আলোয়। তুর্য সারা দিন পর বাড়িতে ফিরল মাত্রই। বাবার আগমনী বার্তা ছোট্ট তূর্ণের কর্ণে পৌঁছাতে সে কাঁদতে কাঁদতে ছুটল সেদিকে। রাতে এই সময় ছেলেকে এইভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা। ভ্রু বাঁকিয়ে ছেলেকে প্রশ্ন করলো, কাঁদছো কেন বাবা, কি হয়েছে? 4 বছরের তূর্ণ কান্না বিচলিত কণ্ঠেই জবাব দিল, আমাকে মেলেছে। তুর্যের মুখশ্রী জুড়ে গম্ভীর ভাব ফুটিয়ে তুলল সাথে সাথে। কণ্ঠে কিছুটা ক্রোধ এঁটে বলল, কে মেরেছে আমার বাবাকে? কার এত সাহস আমার বাবাকে মারে? একবার শুধু নাম বলো, আমি তাকে মেরে দেবো এক্ষুনি। তূর্ণ কান্না থামালো একটু, নাক টেনে টেনে বলল, মাম্মা মেলেছে। পৃথার নাম শুনে চুপসে গেল তুর্য। অবশ্য এই বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলে গায়ে হাত তোলার সাহস আর কেউ রাখে না, এটা তার আগেই বোঝা উচিত ছিল। কিন্তু কথা সেটা নয়, কথা হলো এই মুহূর্তে ছেলের পক্ষ নিয়ে পৃথাকে নিকট আমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলে সহ নির্ঘাত কক্ষ ছাড়া হতে হবে তাকে। আর তারপর ছেলে কেঁদে কেটে মাঝরাত হলেও মায়ের কক্ষে স্থান নিয়ে নেবে। কিন্তু তার ওই আমূলক ধ্বনি তোলার অপরাধে তাকে স্থান দেওয়া হবে না কোনোভাবে। পুরো রাতে বউহীনা অন্য কক্ষে কাটাতে হবে। তুজো ঢোক গেল, আমতা আমতা করে বলল, নিশ্চয়ই তুমি কোনো দুষ্টামি করেছো, তাই মামা মেরেছে। শুধু শুধু তো মামা আমার মানুষ নয়। তন্নের কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে। বাবার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি মাম্মামকে ভয় পাও পাপা? তুর্য হাসলো, ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, না বাবা, আমি তোমার আম্মাকে ভয় পাই না, তবে ভালোবাসি ভীষণ। তোমার আম্মাকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে যাই, সেই কথা আমার হৃদয়ে আঘাত আনে সর্বপ্রথম। তাই নিজের কষ্টের জন্য হলেও তোমার আম্মাকে বলতে পারছি না কিছু। বাপ ছেলের কথোপকথনের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো পৃথা। ভ্রু নাচিয়ে শুধালো, কি কথা হচ্ছে বাপ ছেলের? তন্য চোখ বড় বড় করে তাকালো মায়ের পানে, নিরীহ মুখশ্রী নিয়ে বলল, আমি কাঁদছিলাম তখন পাপা এসে বলেছিল। পাপা আমাকে বলল আমার নাকি একটা বোনের প্রয়োজন, সবার বোনাতে শুধু আমার একটা বোন নেই। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, আর তুর্য হতভম্ব নয়নে তাকিয়ে রইল তার মাত্র 4 বছরের ছোট নাদুস নুদুস ছেলের পানে। এইসব কথা সে কখন বলল? এই বোন প্রয়োজন বা কিছু এই ধরনের বাক্যের ধারে কাছেও তো সে যায়নি। আচ্ছা, এই ছেলে তার তো, নাকি হাসপাতালে কোনোভাবে বাচ্চা বদলে টদলে গিয়েছিল? তুর্যের ভাবনা চিন্তার মাঝে তার হৃদয় তীব্র ভাগে চিৎকার করে উঠল, প্রতিবাদের স্বরে বলল, এই ছেলে তোরই, একদম তোর মতো চরিত্র পেয়েছে। কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। সারা জীবন তুই তোর বাম্মাকে জ্বালিয়ে মেরেছিস, এবার তোর ছেলে তোকে জ্বালিয়ে মারবে।